কয়লা ধুইলে ময়লা যায়? যায় না। আপনি কয়লা সারাদিন ধর না কেন, কয়লা ক্ষয় হয়ে যাবে, কয়লা ক্ষয় হয়ে যাবে, ময়লা যাবে না। রাজনীতিটাও বুঝছেন কয়লার মতোই, রাজনীতি করলে না একটু ময়লা লাগবেই, গায়ে লাগেই, এটা কিছু করার নাই। কিন্তু ধুইলে কি যাবে? হ্যাঁ, যাইতে পারে। পরিবর্তনশীল তো মানুষ, মানুষ পরিবর্তন হয়। ঘড়ির কাঁটা যেমন ঘুরতে থাকে, সময় বদলাইতে থাকে, মানুষও কিন্তু বদলায়। এনসিপি তথা ন্যাশনাল সিটিজেন্স পার্টি এখন সবার বলার কাঁটা। ভাই, যত বড় বড় নেতারা আছেন বর্তমানে, যারা দেশে বিগ পার্টির বিগ নেতা, তারা খুব দুশ্চিন্তায় আছে এনসিপির কি ভবিষ্যৎ। তাদের কথা হলো এনসিপি তো এখন পর্যন্ত কিছুই করতে পারে নাই, এবং তৃণমূলে ঢুকতে পারে নাই, তাদের সংগঠনে তো বড় হয় নাই, এবং তারা সরাসরি সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে বেঁচে আছে। তো বন্ধুরা, আপনারা কি স্বীকার করেন বা আপনারা কি বিশ্বাস করেন যে পুরোপুরি সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে এনসিপি তার দল চালাচ্ছে? 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে। যে সদস্য সচিবের নাম হচ্ছে গাজী সালাউদ্দিন তানভীর ওরফে তানভীর আহমেদ। একটা কথা মানুষ বলে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বঙ্গবীর কাদের সিদ্দিকী একটা কথা বলছিল যে আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয় আর সেখানে যদি জামাত থাকে, তাহলে জামাত ইসলামের সাথে আমি জান্নাতে যেতেও রাজি নাই। অথচ নির্লজ্জের মতো, বেহায়ার মতো জামাতের ইফতার পার্টিতে যোগ দিয়েছে সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী। মানে কিছুদিন আগের কথা, সেটাই আসলে তিনি ভুলে গেলেন নাকি নতুন করে মুসলমান হলেন? প্রিয় দর্শক শ্রোতা, এ নিয়ে কিন্তু আলোচনা সমালোচনার একদম প্রকোপ বইছে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, কয়েকজন বিশ্লেষকের বক্তব্য বা মন্তব্য আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ভিডিও শুরুতে আপনারা বিশেষ অংশগুলো দেখেছেন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম। কয়লা ধুইলে ময়লা যায়? যায় না। আপনি কয়লা সারাদিন ধর না কেন, কয়লা ক্ষয় হয়ে যাবে, কয়লা ক্ষয় হয়ে যাবে, ময়লা যাবে না। রাজনীতিটাও বুঝছেন কয়লার মতোই, রাজনীতি করলে না একটু ময়লা লাগবেই, গায়ে লাগেই, এটা কিছু করার নাই। কিন্তু ধুইলে কি যাবে? হ্যাঁ, যাইতে পারে। পরিবর্তনশীল তো মানুষ, মানুষ পরিবর্তন হয়। ঘড়ির কাঁটা যেমন ঘুরতে থাকে, সময় বদলাইতে থাকে, মানুষও কিন্তু বদলায়। বদলানোটা কোনো অপরাধ না। যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল। আজকে দুইজন মুক্তিযোদ্ধাকে নিয়ে কথা বলবো। একজন কোথায় আছে? জেলখানায় বোধ হয়। হ্যাঁ, মুজাম্মেল হক মনে হয় জেলখানায় তো আছে, নাকি পালায়া গেছে। কে যে জেলে আছে, কে যে পালায়া গেছে, কিছুই বুঝতেছি না। কিন্তু আরেকজন কাদের সিদ্দিকী সাহেব, ওনাকে আমি সম্মান করি এই জন্য যে উনি সত্যিকারের বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। আর ওই যে মোজাম্মেল হক সাহেবের কথা বললাম, উনি আসল মুক্তিযোদ্ধা কিনা এ নিয়ে অনেক প্রশ্ন আছে, এবং ওনার নামে অভিযোগ আছে উনি কাপাসিয়া থেকে একজন নববধূকে উঠে না ধর্ষণ করছিল, এবং তারপরে ধর্ষণের পর মাইরও ফেলাইছিল, এবং উনি অ্যারেস্ট হয়েছিল একজন আর্মি অফিসারের হাতে। তখন বঙ্গবন্ধু নিজে টেলিফোন কইরা ওনাকে ছাড়াইয়া নিছে, কারণ ওনার বাবার অনেক অবদান, হক সাহেবের মানে মোজাম্মেল হকের বাবার অনেক অবদান আওয়ামী লীগের উপর। যাই হোক, ওটা পরে আসি। উনি বহুত বড় চিট করছে জাতির সাথে। এখন কথা বলি আমরা বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীকে নিয়ে। উনি কিছুদিন আগে, কবে জানি না, দিন তারিখ মনে নাই, ভিডিওটা আছে, দেখাই দিব আপনাদেরকে। উনি বলছিলেন যে আমি দোজকে যাইতে রাজি, দোজকে যাইতে রাজি। জামাতে ইসলামের সাথে উনি বেহেশতে যাবেন না। জামাতে ইসলামের যদি কেউ বেহেশতে যায়, মনে করেন আল্লাহর বিচারে রায় হয়ে গেছে, উনি বেহেশতবাসী, ওনাকে বেহেশতের দরজার সামনে নিয়ে গেল, উনি খালি দেখলেন জামাতে কেউ আছে, নো নো আমি যাব না, আমি দোজকে যাব। উনি যাইতে রাজি না। আমি জামাতের সাথে আল্লাহ তাআলা যদি ভেস্তে নিতে চায় আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো, তাহলে আমি বলবো যে জামাতের সাথে আমি ভেস্তেও যাইতে চাই না। আমি জামাতের সাথে আল্লাহ তাআলা যদি ভেস্তে নিতে চায় আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো, তাহলে আমি বলবো যে জামাতের সাথে আমি ভেস্তেও যাইতে চাই না। জামাতে ইসলামের ইফতার মাহফিলে উনি হাজির ছিলেন। কোথায়? টাঙ্গাইল জেলায়, ওনার নিজের বাড়ির কাছে। উনি টাঙ্গাইলে খুব পপুলার। আমার মনে আছে 90 দশকে আমি আর মান্না টাঙ্গাইল যাচ্ছিলাম, ওই দিনই উনি মুক্তি পাইছেন। ওনাকে বোধহয় বঙ্গবন্ধু হাসপাতাল থেকে বের করে টাঙ্গাইলের দিকে রওনা হয়েছেন ওনার মিছিল নিয়ে। রাস্তা জ্যাম, ভাই কি যে অবস্থা। করটিয়ার কাছে যায় 1 ঘন্টা, আমি মান্না গাড়িতে বসে রয়েছি, এসি চলতেছে, কালো গ্লাস, কেউ বুঝতেছে না। একটা টাইমে মান্না একটা বুদ্ধি বাই করলো যে দেখি কিছু একটা করা যায় কিনা। হঠাৎ করে গাড়ি থেকে নামলো, নামার সঙ্গে সঙ্গে কিছু লোক ভিড় হয়ে গেল। ভাই বললো যে দেখেন আমি গাড়িতে আটকা, আমার একটু বাইক বেড়ে দেন, আমার দেশে যাইতে হবে, খুব ইমার্জেন্সি। ভাই তারপরে ভাই যা হওয়ার হয়েছে, ওনার মিটিং মিছিল চলতেছে ওদিকে করটিয়া, এদিক দিয়ে রাস্তা খালি করতেছে, শত শত ছেলে পেলে আমাদেরকে পার করে দিয়েছে। আমরা 20 মিনিটের মধ্যে পার হয়ে গেছি। অনেক পপুলার মানুষ উনি, কিন্তু বঙ্গবন্ধুর একমাত্র সন্তান, কিন্তু হ্যাঁ পালিত সন্তান। উনি বাবা বলে সম্বোধন করতেন, আমরা সবাই জানতাম। স্বাধীনতার সময় আমরা দেখছি ওনার লম্বা লম্বা চুল। হ্যাঁ হ্যাঁ, বঙ্গবন্ধুকে যখন মাইরা পালাইলো, সবাই পালায় গেলেও কিন্তু উনি প্রতিবাদী ছিলেন, উনিও পালাইছেন। উনি এই যে ভারতের আসাম ওই সাইডে কোনো একটা পাহাড়ে লুকায়া ওইখানে একটা দল গঠন করে বাংলাদেশ আর্মির সাথে যুদ্ধ করছে। ভাই স্বাধীনতার পরে ওনার দলের গুলিতে স্বাধীনতার পরে বাংলাদেশের আর্মি মারা গেছে, এরকম শোনা যায়।
দেখেন, কিন্তু ওইগুলো সব ক্ষমা পাওয়া গেছে যখন জিয়াউর রহমান সাহেব আসলেন। উনি নিয়ে আসলেন শেখ হাসিনা, শেখ রেহানাকে, এবং কাদের সিদ্দিকীও আসলেন। ভাই বোন মিলিত হইলেন এবং ওনারা ওনাদের সংসারে ফেরত গেলেন। যত অন্যায় করছে যে সব কিছু কিন্তু মওকুফ হয়ে গেল, ক্ষমা হয়ে গেল। দেশের যুদ্ধের পরে যা হয় আর কি, এখন বর্তমানে যা কিছু হচ্ছে এগুলো বুঝা নিতে হবে আপনাদের। মানে একটা গণ অভ্যুত্থানের পরে, একটা যুদ্ধের পরে যা হয়, জুলাই আগস্টে যুদ্ধ ছিল ভাই, এটা যুদ্ধ ছিল, সরাসরি যুদ্ধ ছিল। আপনারা ভিডিও ফুটেজগুলো একবার নিজেরা স্মরণ করেন, একবার স্মরণ করেন, দেখবেন, দেখতে পাবেন একটা যুদ্ধ ছিল, যে যুদ্ধেতে মা বোনেরা সবাই নাইনা পড়ছিল, আহারে পানি দিচ্ছিল। এক মা তো দেখছি খাওয়া হাতে নিয়ে সবাইকে খাওয়াই দিতেছিল, আর ইট নিয়ে যুদ্ধ করতেছিল, ডাঙ্গুলি খেলতেছিল, ডাঙ্গুলি খেলতেছিল বন্দুকের সাথে, সামনে গুলি, হাতের লাঠি, ডাঙ্গুলি খেলতেছিল। ডাঙ্গুলি খেলতেছিল, ডাঙ্গুলি খেলতেছিল বন্দুকের সাথে, সামনে গুলি, হাতে লাঠি, ডাঙ্গুলি খেলতেছিল। এটা আমরা দেখছি। যাই হোক, আজকে সাবজেক্ট সেটা না, সাবজেক্ট কাদের সিদ্দিকী সাহেব। এই যে কাদের সিদ্দিকী সাহেব জামাত ইসলামী এখানে গেল, এত বড় কসম কাটার পর, তারপর আমি বলবো এটা পজিটিভ। হ্যাঁ, বললাম না, মানুষ বদলায়, সময় বদলায়। যে যখন ঘুম থেকে উঠবে তার জন্য তখন সকাল। ধৈর্য নেন, উনি রিসেট বাটনের চাপ দিছে। হ্যাঁ, ধৈর্য নেন। কারণ কি জানেন, দেখেন 32 নম্বর যখন পড়ায় দিল, কেউ সামনে যায় না ভয়ে, উনি কিন্তু চলে আসছিলেন। ওনার আদর্শে উনি ঠিক আছেন, কিন্তু এই জায়গায় কি আদর্শ থেকে সরে আসছেন না, উনি রিসেট বাটনের চাপ দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছিলেন না রিসেট বাটনের কথা বিবিসির সাথে সাক্ষাৎকারে, এটা কখনো ভুলবেন না। কিন্তু ওই রিসেট বাটন ওইটা না যেটা আপনারা অপব্যাখ্যা দেন যে স্বাধীনতাকে অস্বীকার যাবে, 71কে অস্বীকার যাবে না। ওইটা দেরিতে হইলেও বুঝতে পারছে কাদের সিদ্দিকী সাহেব। দেখেন, ওই মিলাদ মাহফিলে যায় উনি চুপচাপ বসা ছিলেন। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছিল খুব অসহায় মনে হইতেছিল, একবার এদিক তাকায় আছে, একবার ওদিক তাকায় আছে, সবাই যার যার মতো ব্যস্ত। কিন্তু কেন গেলেন উনি? উনি বুঝতে পারছেন দেরিতে হইলো যে জামাতে ইসলামের আদর্শ ভুল না। হ্যাঁ, ওনাদের নামে যে অপবাদ আছে সেটা তো বিচার হয়েছে ভাই, সে বিচার সত্যি না মিথ্যা আমি সেদিকে যাচ্ছি না। ফাঁসি দেওয়া হয়েছে 54 বছর পর। আবার সেই পুরান কথাগুলা যারা সামনে নিয়ে আসেন, স্বাধীনতার পক্ষে বিপক্ষে এইসব কথা যারা বইলা, আবার সেই পুরানা পচা ইলিশ মাছের গন্ধ পাওয়া যায় এমন কথাগুলা যখন বলেন দর্শকের সামনে, এই কথাগুলা যায় ইয়াং জেনারেশনের বুকে লাগে। ইয়াং জেনারেশনের সংখ্যা কত জানেন আপনারা? 6 কোটি। আর যদি নির্বাচনে ভোটের অধিকার দেওয়া যায় 17 বছর বয়সে ভোট দিতে পারবে, তাহলে তো 8 কোটিতে গিয়ে দাঁড়াবে। মনে রাখেন, তার মানে কি সবাই বুঝতে পারতেছে দেশ কোন দিকে যাচ্ছে। কাদের সিদ্দিকী কিন্তু অনেক ব্রেন রাখে, হালকা ব্রেনের মানুষ না। হয়তো জীবনে অনেক কিছু করার কথা ছিল, করতে পারে নাই, জিদাজিদি, অভিমান, ব্যক্তিত্বের ক্ল্যাশ, বুঝছেন, ব্যক্তিত্বের ক্ল্যাশ। যে শেখ হাসিনাকে দেখছে স্কুলে যাইতে, কলেজে যাইতে, তার কাছ থেকে অনেক কিছু মাইনা নিতে পারে নাই, তাকে আপনি বেলা বলবে হয়তো মাইনা নিতে পারে নাই। কিছু মানুষ থাকে তো এরকম, বুঝছেন না, এরকম ব্যক্তিত্বের ক্ল্যাশে যায় কিছুই করতে পারে না। একটা দল গঠন করছিল, সেটাও কিছু হয় নাই, কিন্তু গামছাটা কিন্তু ওনার কাঁধে আছে, ওইটা কিন্তু ছাড়ে নাই। ওনার আদর্শ থেকে কিন্তু উনি সরে নাই, কিন্তু রিসেট বাটনে চাপ দিছে, যার জন্য আজকে জামাতের এই ইফতার মাহফিলে আছে। আমি এটা পজিটিভলি দেখবো। আমার ধারণা খুব শীঘ্রই কিন্তু উনি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান স্যারের সাথে দেখা করবেন, বা ওনাদের দেখা হবে। যদি উনি রাজনীতিতে আসতে চায়, উনি যদি জামাতে চলে আসে, অসুবিধা কি ভাই? আমি তো ওয়েলকাম জানাবো। হ্যাঁ, আমি খুব বড় ভালোবাসা দিব। এনসিপি তথা ন্যাশনাল সিটিজেন্স পার্টি এখন সবার গলার কাটা। ভাই, যত বড় বড় নেতারা আছেন বর্তমানে, যারা দেশে বিগ বিগ পার্টির বিগ বিগ নেতা, তারা খুব দুশ্চিন্তায় আছে এনসিপির কি ভবিষ্যৎ। তাদের কথা হলো এনসিপি তো এখন পর্যন্ত কিছুই করতে পারে নাই, এবং তৃণমূলে ঢুকতে পারে নাই, তাদের সংগঠনে তো বড় হয় নাই, এবং তারা সরাসরি সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে বাইচে আছে। তো বন্ধুরা, আপনারা কি স্বীকার করেন বা আপনারা কি বিশ্বাস করেন যে পুরোপুরি সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে এনসিপি তার দল চালাচ্ছে? আমার তো মনে হয় না। আমরা তো এই নাহিদ ইসলাম সরকার থেকে বেরোবার পর এখন অবধি সরকারের যে সমস্ত স্টুডেন্টরা আছেন, মানে আন্দোলনকারী স্টুডেন্টরা আছেন, যেমনটি মাহফুজ সাহেব আছেন, যেমনটি আসিফ সাহেব আছেন, তারা কি এনসিপিকে নিয়ে একটি কথা বলেছে? বলে নাই তো। তো খামাখা আপনারা বারে বারেই বলেন যে এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতা নেওয়া হয়েছে এবং তারা সরকারি দল এবং এটা কিংস পার্টি। ভাই, একটা প্রমাণ তো লাগবে, একটা কথা যে আপনি বলবেন এটা প্রমাণ দিতে হবে। যে এই কারণে অনেকেই বলতেছেন এখন যে এরা সমন্বয়কারী হিসাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে, গন্ডগোল করতেছে, কিন্তু নাহিদ সাহেব তো অলরেডি বলে দিয়েছে সমন্বয়কারী বলতে আর কোনো পদই নাই। মানে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যারা আসছে, যারা পরিচয় দিবে আমি ওই জায়গার সমন্বয়কারী, ওই এলাকার এইটা, ওই এলাকার এইটা, স্ট্রেট পুলিশে দিয়ে দিবেন। 2-4 জনের পুলিশে দিতেছে, অন্যান্য দলের তো লোকজন এগুলো করতেছে রে ভাই। এনসিপি কম করতেছে বলতে পারেন, কিন্তু এইটাকে তো বন্ধ করতে একটা সময় দিবেন, তাই না? এবার রাতারাতি তো সব বন্ধ হয়ে যাবে না। এনসিপিকে হুদাও দিয়ে আপনারা গলার কাটা মনে করতেছেন। এনসিপি 300 আসনে দেখ, 200 আসনে দেখ, 50 আসনে এমপি ক্যান্ডিডেট দেখ, পাশ করে আসতে পারবে কিনা সেটা তো জনগণ বুঝবে। আপনাদের তো মাথা ব্যথা করার কিছু নাই। আপনারা যে দল করেন সেই দল নিয়ে থাকেন,
সেই দল কিভাবে পাশ করে আসবেন, সেই দল কতটুকু ভালো রেজাল্ট করবেন সেইখানে থাকেন, নিজের দলের কথা বলেন। এই দুদিন পরে পরেই এনসিপি নিয়ে আলোচনা, এর কোনো মানে হয় না। মনে রাখেন, সাধারণ পাবলিক এনসিপিকে এখন পর্যন্ত সিম্পেথাইজ দৃষ্টিতে দেখতেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ এই দলটা, মানে এই স্টুডেন্টরা দেশের জন্য অনেক কিছু করছে, মানে এই যে বিগত আন্দোলনে রক্ত দিছে হোক যাই হোক, একটা দল করছে, এদেরকে দাঁড়াইতে দেন না ভাই, এরা এদের মতো কাজ করুক। আপনারা কেন বিভিন্ন রকম সভা সেমিনার করে এনসিপির বিরুদ্ধে কথা বলতেছেন? যেমন ধরেন আজকে মান্না সাহেব একটা কথা বলছেন, মাহমুদুর রহমান মান্না সাহেব, কথাটা আমার ভালো লাগে না। ওনার মতো একটা এত জ্ঞানী লোক যদি এই ধরনের কথা বলে, এটা তখন দুঃখজনক। কারণ ওনারা এই নতুন দলটাকে সাধুবাদ দিবে, যদিও সব দলই বড় বড় দল যারা আছেন সবাই সাধুবাদ দিয়েছেন, বিএনপিও সাধুবাদ দিয়েছেন, জামাতও দিয়েছেন, শিবিরও দিয়েছেন। যদি অনেকে বলে এনসিপি নাকি জামাত শিবিরের ভাই, ওরা যদি দুই ভাই হয় আমার আপনার অসুবিধা কি? তারা যদি মিলে, তাদের যদি রাজনৈতিক আদর্শ মিলুক, এটা বুঝবে না এই হিসাবে কার সাথে আমার দল গঠন করতে হবে, কার সাথে আমার যাইতে হবে, এইটা নিয়ে মাথা ব্যথা সমস্ত বড় বড় রাজনৈতিক নেতৃত্বের। মানুষের কি বলছে দেখেন, বাস্তবতা হলো জাতীয় নাগরিক পার্টি সৃষ্টি হয়েছে এমন সময় যখন অভ্যুত্থান পরবর্তী ছাত্রদের নানা কার্যকলাপ বিতর্ক তৈরি করেছে। বাংলাদেশে তাদের ইউনিটগুলো ছড়িয়ে পড়তে পারেনি। রাজধানী ও বিভাগীয় শহরের বাইরে বড় রাজনৈতিক দলগুলোর আধিপত্য রয়েছে এখনো। গুড, বড়রা তো আধিপত্য করবেই। এরা কি বলতেছে আমরা বড়দের সাথে কম্পিটিশন করে ওদের সাথে ভালো পজিশনে আসি? বলে নাই তো। এরা একটা ছোট দল, এরা আস্তে আস্তে উঠতেছে। স্বাধীনতার পর নতুন দল জাসদের অভিজ্ঞতা থেকে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, তাদের সামনে পথ চ্যালেঞ্জের হবে, অবভিয়াসলি চ্যালেঞ্জের হবে। এত সোজা আমরা বুঝি না? মানুষ জানে না যে একটা দল গঠন করে সেই দলকে দাঁড় করাইয়া, সেই দলকে ইলেকশন করে পাশ করাইয়া পার্লামেন্টে ঢুকানো এত সোজা না। এটা ওরাও জানে এত সোজা না। তার ভাষ্যমতে, মানে মাহমুদুর রহমান মান্না সাহেবের ভাষ্যমতে, তার ভাষ্যমতে এখন পর্যন্ত এদেরকে মানুষ সরকার থেকে আলাদা করে দেখে না, এবং সরকারি একটা প্রচন্ড সমর্থন এখন পর্যন্ত আছে। মানে বোঝানো যাচ্ছে ডক্টর ইউনূস যখন থাকবে না তখন দেখার বিষয়। ভাই, আপনারা কিছু প্রমাণ দেন না যে এই স্টুডেন্টরা ডক্টর ইউনূসের আনুকূল্য নিয়ে আসছে, এটা সত্যি কথা, কিন্তু এখন আনুকূল্য পাচ্ছে। ডক্টর ইউনূস কোথাও যা বলছে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে। যে সদস্য সচিবের নাম হচ্ছে গাজী সালাউদ্দিন তানভীর ওরফে তানভীর আহমেদ। এই তানভীর আহমেদের বিরুদ্ধে ইতিমধ্যেই অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় নিউজ ছড়িয়ে পড়েছে যে 400 কোটি টাকা ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গা থেকে লোপাট করেছেন। অভিযোগের ক্ষেত্রগুলো হচ্ছে তিনি ডিসি নিয়োগের ক্ষেত্রে অবৈধ পথ অবলম্বন করেছেন, প্রভাব খাটিয়েছেন। পাশাপাশি তিনি আমাদের বাংলাদেশের যে পাঠ্যপুস্তক বই প্রিন্টিং হয় সেটার জন্য যে কাগজ ক্রয় হয়, এই কাগজ ক্রয়ের জায়গায় প্রতি টনে 15 থেকে 25,000 টাকা বাড়তি রেটে তাদের নিজস্ব পরিকল্পনায় পরিকল্পিত জায়গা থেকে কাগজ ক্রয় করে তারপরে এই প্রিন্টিং খাত থেকে প্রায় 400 কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন এই তানভীর আহমেদ সাহেব। আমরা জানি না কতটুকু এটা সত্য প্রমাণিত হবে, অথবা তানভীর আহমেদ সাহেব বা তার দলের নেতারা সিনিয়র নেতৃবৃন্দ এ ব্যাপারে কী বিবৃতি দিবেন, কিন্তু এতটুকু অনুমেয় যে কিছু না কিছু এখানে ঘটেছে এবং তিনি ইতিমধ্যেই সেই দুর্নীতির ক্ষেত্রগুলো জনগণের কাছে স্পষ্ট হয়েছে। তার দুর্নীতির জায়গাগুলো জনগণে নিয়ে প্রশ্ন তুলছে এবং প্রশ্ন তোলাটাই স্বাভাবিক, কারণ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের সবসময় যে বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে, যেখানে সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে হবে। দুর্নীতি, দুষ্কৃতি, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা কথা বলে স্লোগান তুলে নতুন রাজনৈতিক এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছেন আজকের জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টির সূচনা হয়েছে বেশি দিন হয়নি, হয়তো 10 দিনের কম সময়ের মধ্যেই এই পার্টির সূচনা হয়েছে, কিন্তু এই 10 দিন 12 দিনের মধ্যেই যে পরিমাণ তাদের কাছে বিভিন্ন জায়গায় দুর্নীতি, অন্যায়ভাবে প্রভাব বিস্তার করা কিংবা কারো বাসাবাড়ি দখল করা বা কারো উপরে অন্যায়ভাবে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা, এই জাতীয় জিনিসগুলো জাতিকে আজকের ভাবিয়ে তুলেছে। আমি বিশ্বাস করি তরুণদের এই সংগঠন সকল প্রকার অভিযোগগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু এই অভিযোগগুলোকে তাদের জাতির কাছে প্রমাণ করতে হবে যে অভিযোগ সত্য নয়, এই সকল অভিযোগ মিথ্যা, কিংবা এই অভিযোগ প্রমাণিত হওয়া ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তারা প্রমাণ দেখাবেন যে না, এই দুর্নীতির সাথে এই দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু তারা যদি সেটা দেখাতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের মানুষ কারো উপরে আর আস্থা রাখার সুযোগ নেই এবং রাজনৈতিক সংগঠনগুলোর নতুন করে জনগণের কাছে আবেদনময়ী হয়ে ওঠার আর সুযোগ থাকবে না। আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনছি, আমরা পত্রপত্রিকায় দেখছি সমন্বয়কদের বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করা হচ্ছে। এটা ভালো দিক যে একজন সমন্বয়ক হয়েছে বিধায় তিনি দুর্নীতি করবে, অন্যায় করবে, সেটা আমরা মেনে নিতে পারবো না। বাড়ি দখল করছে, সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশ তাদেরকে রিমান্ডে নিচ্ছে, এটা ভালো দিক। বাংলাদেশের প্রত্যেকটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা, তাকে জেলের মধ্যে নেওয়া, তাকে আইনের কাছে সোপর্দ করা, এটা আমাদের এখনকার সময়ের সবচেয়ে বড় দাবি। অতএব এখানে বিএনপি হোক, জামাত হোক, বৈষম্যবিরোধী আন্দোলন হোক কিংবা জাতীয় নাগরিক পার্টি হোক, কারো কোনো আইনের জায়গায় বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। সেটা যদি হয় তাহলে জনগণ আপনাদেরকে কোনো অবস্থায় প্রশ্রয় দিবে না, কারণ এই 400 কোটি টাকা যে তানভীর আহমেদ সাহেবের বিরুদ্ধে অভিযোগ এসেছে
এই অভিযোগটা নিয়ে আমি মনে করি এই রাজনৈতিক সংগঠনটির দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে এর আধিপন্ত জাতির কাছে উপস্থাপন করা, একটা নিউজ আসলে সেই নিউজটা আসলে সত্য কিনা সেটাও আপনাদের প্রকাশ করার জন্য আপনাদের অবশ্যই সামনে আসা এখনই উচিত, এই মুহূর্তে উচিত। কারণ এটা যত ঘন্টা গড়াবে, যত দিন যাবে, তত মানুষের এখান থেকে ইন্টারেস্ট বাড়বে এবং জানার ইচ্ছা থাকবে যে তাহলে কি ঘটনা ঘটছে। দাড়ি রেখে, টুপি দিয়ে, জুব্বা পরে, লম্বা পাগড়ি পরে যে ভদ্রলোকের নামটি এখানে এসেছে, সেই ভদ্রলোকের চেহারা সুরতের মাধ্যমে আমরা এখানে কোনোভাবেই মনে করতে পারি না যে তিনি এই ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে পারেন। কিন্তু তাকে বলা হচ্ছে, তানভীর আহমেদ সাহেব, তিনি একটি সিন্ডিকেট এখানে মেনটেন করে ডিসি নিয়োগ করা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে তিনি বড় অঙ্কের টাকা সেখানে হাতিয়ে নিয়েছেন এবং প্রিন্টিং খাতে তিনি এই ধরনের প্রায় 400 কোটি টাকার মতো অতিরিক্ত টাকা নাকি তিনি হাতিয়ে নিয়েছেন বলে বিভিন্ন জনই এখানে আজকের অনলাইনে প্রচার করছে। আমি শুধুমাত্র এটা সত্য এবং মিথ্যা জানতে চাই। আমি এখন পর্যন্ত এই ব্যক্তিকে ব্লেম আমি না জেনে অন্ধের মতো দিতে চাই না এবং এই দলকেও আমি ব্লেম দিতে চাই না। কিন্তু বাংলাদেশে প্রচলিত আছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর যে কোনো ত্রুটি বিচ্যুতি আমরা জুলাইয়ের এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে যখনই সামনে এসেছে আমরা কিন্তু সর্বাগ্রে এটা প্রচার করেছি, আমরা কিন্তু বক্তব্য দিয়েছি, আমরা কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে জাতিকে জানিয়েছি। তো আজকে যখন এই ধরনের একটি কর্মকাণ্ড জাতীয় নাগরিক কমিটির একজন সদস্যের মাধ্যমে সংগঠিত হওয়ার অভিযোগ উঠেছে, তখন সেটাকে এড়িয়ে গিয়ে চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই, বরং এই জাতীয় কার্যক্রম জাতির সামনে উপস্থাপন করে সকল দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে দেয়া এখন সময়ের দাবি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, প্রিয় দেশবাসী, আমরা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই সকল চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। আগামীর বাংলাদেশ গঠন করতে চাই বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ সকল কিছুকে সমন্বয় করে আগামীর পথ আমরা পরিচালনা করতে চাই। কিন্তু আজ আমরা এখানে যা দেখছি তাতে এই ধরনের কার্যক্রম যদি সংগঠিত হয় তাহলে জনগণ আস্থা হারিয়ে ফেলবে। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের এই সংগঠনের নেতাদের মাধ্যমে প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সিনিয়র এবং জুনিয়র সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আমার যে আহ্বান থাকবে, আপনারা তরুণ, আপনারা এগিয়ে যাবেন। আপনাদের এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ করার জন্য বহু ষড়যন্ত্র যেমন হবে, বহু সত্য সমালোচনাও হবে। এই সমালোচনা নেয়ার এবং সমালোচনা সহ্য করার মানসিকতাও আপনাদেরকে দেখাতে হবে, থাকতে হবে। আপনি যদি দেখাতে ব্যর্থ হন তাহলে অবশ্যই সেটার জন্য আপনাদেরকে কিন্তু জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। যেমন আমি আপনাদের পক্ষ হয়েই বলেছিলাম যে আপনাদের বিভিন্ন ধরনের আয়ের উৎস জনগণ জানতে চাচ্ছে। আমি বলেছিলাম যে একটি দল তারা কার্যক্রম করছে, তার আয়ের উৎস আমরা জানার আগে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস জানা দরকার। সবাই তো আর জানায় না, প্রোগ্রাম শেষ করলে সবাই বলে না। কিন্তু আপনাকে এটা মানতে হবে যে আপনি অভিযুক্ত কোনো ব্যক্তির সম্পর্কে যদি এ ধরনের বড় অভিযোগ আসে, সেই ব্যক্তি আপনার দলের মধ্যে বড় পদ নিয়ে বসে থাকবে এবং সেটার জন্য ইনস্ট্যান্ট আপনার কমিটি গঠন করে তার সকল প্রকার তদন্ত হবে না, সেটা কিন্তু দলকে বড় ধরনের প্রশ্নের সম্মুখীন করবে। অতএব আপনারা প্রত্যেকটা জায়গায় যদি জাতিকে ভালো কিছু দিতে চান, দেখাতে চান, তাহলে আপনাদেরকে সবার আগে জনগণের কাছে এটার জবাব দিতে হবে। আমি আশা করব যে তানভীর আহমেদের বিরুদ্ধে যত অভিযোগ এটা মিথ্যা প্রমাণিত হোক, ভুল প্রমাণিত হোক, কিন্তু যদি সেটা সত্যই হয় তাহলে বুঝতে হবে আমাদের এই রক্তে ভেজা বাংলাদেশ, 2000 মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, এবং এখনও কাতরাচ্ছে 30 থেকে 50 হাজার মানুষ যার হাত নাই, পা নাই, চক্ষু নাই, পঙ্গু, তাদের জীবনের এই বিনিময়, রক্তের বিনিময়ে যে দেশ গঠন হলো সেটা সঠিক লক্ষ্যে পুষতে পারবে না। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।